ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জিটিভির 7 দিন ব্যাপী এই বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং প্রেজেন্স তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM স্টিলের আজকের এপিসোডে। প্রতি পর্বে আমরা হাজির হয়ে যাচ্ছি আপনাদের প্রিয় তারকাদেরকে সাথে নিয়ে, আর সেই সাথে তারকাদের অনেক না বলা কথা আমরা শুনছি, জানছি তাদেরকে নতুনভাবে। আজ যে তারকা আমার সাথে রয়েছেন, তার কণ্ঠ যেন আসলে কবিতা, তার সুর যেন আমাদের মন ভালো করে দেওয়ার তানপুরা, আর তার মানুষ এবং মানে আমি বলবো তার মানুষ বা মানুষ হিসেবে সে যেমন, তার পার্সোনালিটি সব কিছু মিলিয়ে সে এক অনন্য এবং আমাদের প্রিয় ক্লোজ আপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজার কথা আমি বলছি। আর লিজা সম্পর্কে বাকিটা লিজার কাছ থেকে শুনবো। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমাকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, কারণ এত সুন্দর ইন্ট্রো দিলে আর এত সুন্দর অলংকার জড়ালে তুমি আমার নামের সাথে। আমি জানি না কতটুকু আমি এই মানে ওয়ার্ডগুলোর সার্থকতা করতে পেরেছি, বাট শুনে খুব ভালো লাগলো। এত সুন্দর সূচনা করেছো, তাই তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আমার ডিরেক্টরকেও ধন্যবাদ জানাবো, কারণ সে আমাকে হেল্প করেছে। এবং তার লেখা পড়ে আমি একটা জিনিস ভাবলাম, সেটা হচ্ছে তোমার গানগুলো আসলে মানুষের হৃদয়ে অন্যরকম একটা নাড়া দেয়। সেটা ধরো কেউ কষ্টে আছে, তার মনে প্রেম ভাব জাগায়, কেউ খুব প্রেমে আছে, তাকে ভালোবাসতে শেখায়। আরেকটা জিনিস হয়, বিচ্ছেদের বেদনাকে তুমি যদি গানে গানে উপভোগ করতে চাও, সেটাও হচ্ছে লিজার কণ্ঠ দিয়ে সম্ভব। এটা আসলে শিল্পীরা চেষ্টাই করে আসলে এই ব্যাপারটা, যে আমি শিল্পী হিসেবে, আমি যখন থেকে সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে বোঝা শুরু করলাম এবং নিজে ফিল করা শুরু করলাম, নিজে অনুভব করলাম, তখন থেকেই আমার মনে হয়েছে যে আমি এমন কিছু গান গেয়ে যেতে চাই, মানুষের আনন্দের সময়ও আমাকে মানুষ স্মরণ করবে, মানুষের কষ্টের সময় আমি তাদের সাথে থাকতে চাই, কষ্ট ভাগাভাগি করে নিতে চাই। কাজ নিয়ে তো কথা হবে, গান নিয়ে অনেক কথা হবে, ঈদ নিয়ে একটু জানতে চাই যে ঈদের সময়টাতে আমাদের অনেক ব্যস্ততা থাকে, তারপরেও আমরা চাই ঈদটা যেন খুব ভালো কাটে। তো তোমার ঈদ কেমন কাটছে? ঈদ তো রঙিন আমি বলবো। আর আমি সবসময় বলি যে আমার ঈদ কাটে হচ্ছে বাক্সবন্দি ঈদ, মানে হচ্ছে টেলিভিশনের মধ্যে। আমরা কিন্তু ঈদের সময়টা ছুটি পাই না। ঈদের 7 দিন যখন শেষ হয়ে যায়, তারপর দেখা যায় আমাদের ছুটি শুরু হয়, মানে আমাদের ঈদ উদযাপন শুরু হয়। কিন্তু আমি চেষ্টা করি প্রতিবারেই, মানে এটা বেশ কয়েক বছর ধরে করছি, যে ঈদের প্রথম 1-2 দিন বা 3 দিন যতটুকু আমি পারি, যেভাবে ম্যানেজ করে, যে এই সময়টা আমি আমার পরিবারের সাথে কাটাবার। তারপর দেখা যায় যে 1-2 দিন স্টেজ শো করতে হয়, টিভি লাইভে গাইতে হয়, সেগুলো হয়। 2008 থেকে কাজ করছি, এখন 2026, বেশ লম্বা একটা সময়। ইনফ্যাক্ট 2 দশক হতে চলেছে। ও মাই গড। হ্যাঁ, তো এই সময়ের মধ্যে দেখা গেছে যে এমনও ঈদ গেছে যে আমি দেশের বাইরে ঈদ করছি, আমি ঈদের প্রোগ্রাম করছি। বেশ কিছু বছর আগে যেটা হতো, যে মিডল ইস্টে যে শোগুলো করা হতো, ওদের তো একদিন আগে আমাদের শো, ঈদের সময়টাতে ঈদটাই হয়তো দেশের বাইরে করা হচ্ছে, দেশের বাইরে করা হচ্ছে। তারপর পরদিন আবার যখন বাংলাদেশে ব্যাক করছি, সেদিন বাংলাদেশে ঈদ, মানে দুটো ঈদ উদযাপন করছি, এরকম হয়। আবার এমনও হয়েছে যে অনেক সময় যারা সরাসরি গানের আয়োজন করে, তারা বলে রাখে যে প্রথম 3 দিন আপনার থেকে 1 দিন দিতে হবে, 3 দিন পরে না। তো এটাও করা হয়েছে, মানে সব করতে করতে এখন আমার মনে হয়, মানে তুমি বললে যে কিছু বছর ধরে রিয়েলাইজেশন এসছে যে না, ঈদের সময়টা বাসায় কি পরিবারের সাথে একটু উদযাপন। তো সেই জন্য আমার মনে হয় যেহেতু এগুলো উদযাপন শেষ, তো এখন একটু নিজের জন্য সময় রাখা উচিত। হ্যাঁ, কারণ একটা সময়ের পরে যে আমরা আসলে রিয়েলাইজ করতে পারি যে পরিবার আমাদেরকে অনেক বিশেষ দিনে মিস করেছে, অনেক বিশেষ মুহূর্তে মিস করেছে। আমরা হয়তো অন্য আরেক জায়গায়, দর্শকরাও মিস করে আমাদের বিশেষ সময়, সবটাই মাথায় রাখতে হয়। সবসময় শুধু তো গান দিয়ে আড্ডা হয় না, মাঝে মাঝে অনেক মনের কথা বলেও আড্ডাতে অংশগ্রহণ করতে হয়। তোমার বেসিক কিছু জিনিস জানবো, সেটা অ্যাকচুয়ালি ঈদের সময় আমরা সব সময় করে থাকি বা পছন্দ করি। যেমন ঈদে তুমি কি রান্না করতে পছন্দ করো? প্রত্যেকবার যখন আমি রান্না করতে যাই, আমার কাছে মনে হয় আমি এক্সাম দিতে বসেছি, এন্ড রেজাল্টটা কখন হবে, যখন সবাই খাবে। আমি একদম অনেক টেনশনে থাকি। আমি যেই রেসিপি ফলো করি, তার থেকে ধরো 1 চুলও ডিফারেন্স হয় না, একদম 1 চামচ, মানে মেপে পানি যদি ধরো 950 ml, ওই 950 ml আমি দিব। চাল 500 গ্রাম তুমি দিচ্ছ, ওইভাবেই দিব, মানে আমি একদম চেঞ্জ করি না, মানে খুব সিরিয়াস রাঁধুনি আমি।
তো কিছু রান্না করেছি, বাট এইবার ঈদে আমার সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছো কোনটার? সবগুলোরই প্রশংসা পেয়েছি আমি। Wow. এই পর্যন্ত রান্না নষ্ট হয়নি। তার মানে তুমি রাঁধতে পারো, হয়তো সময়ের ব্যস্ততা বা না, আগ্রহটা আমি ওভাবে শিখছি, আগে মানে আমি ছিল কয়দিন না। আগে মশলাও চিনতাম না, আমি হলুদ মরিচ কোনটা কিরকম আমি দুটো নিয়ে আমার কনফিউশন হয়ে যেত। তো আমি খুবই অল্প সময়ের মধ্যে মানে গ্র্যাব করার চেষ্টা করছি যে কোনটা কি বুঝার বা ধরার চেষ্টা করেছি, এবং আমার সবাই বলেছে যে আমি টুকটাক পারি, তোমাকে রান্না করে খাওয়াতে হবে একদিন তাহলে। প্লিজ, আই ওয়ান্ট টু বি, এবং আমি সেটা নিয়ে একটা ব্লগ করব হ্যাঁ। যে লিজা রান্না না করছে। না, ব্লগ আগে করা যাবে না, কারণ আমি তো না, ব্লগ আমরা শুট করব, তারপরে তুমি যদি সেটা সেন্সরে হচ্ছে অ্যাপ্রুভ করো যে না এটাকে এখন অন এয়ার দেয়া যাবে, তখনই আমরা অন এয়ার দেব, ঠিক আছে? লিজা খেতে কি পছন্দ করে সেটাও ইম্পর্টেন্ট। পোলাও আর হচ্ছে গরুর মাংস আর চালের রুটি, এটা হচ্ছে আমাদের একদম মানে সিগনেচার ডিশ ঈদের সময়, মানে স্পেশাল এটা হবেই। আমরা তো রান্নাতে গেলে একটু গুনগুন করে গান করি, তাই না? তো তুমি রান্না করতে গেলে গুনগুন করে কোন গানটা গাও? গুনগুন করে গান এক এক সময় এক একটা হয়। এবার ঈদে যেহেতু আমার একটা গান রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে, লিজা থেকে, তো এই গানটা নিয়ে বেশ চর্চা হচ্ছে। তো এবার যখন রান্নায় কিছু ধরেছি তখনই মনে হয়েছে যে করে মানে মনের অজান্তেই গানটা একটু গান চলে এসেছে। আর এই গানটার কথা লিখেছে লালন লোহানী, সুর করেছে নাজির মাহমুদ, আমার খুব পছন্দের, আর সঙ্গীত করেছে মুশফিক লিটু। আর এই গানটার তুমি জানো যে আমি একটা রিয়েলিটি শোর জাজমেন্টে বসেছিলাম, ইয়াংস্টার সিজন 2, এবং সেখানে যে সেকেন্ড হয়েছিল যে ছেলেটা, আমাদের খুব ইয়াংস্টার আর কি যাদেরকে বলি আমি, তো অনিক সূত্রধর, আমি অনিককে দিয়ে এই গানটা গাইয়েছি আমার সাথে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমরা তো এই বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে এসেছি, তারা আমাদের সাথে গাইবে, কাজ করবে। মানে এটা ওর জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া যে একদম ক্যারিয়ারের শুরুতেই জাজ ছিলে, সো এটা একটা ড্রিম থাকে। হ্যাঁ, আমি ওকে দিয়ে গাইয়েছি, আমার ভালো লেগেছে, এবং সে যথেষ্ট চেষ্টা করেছে সুন্দর গাইবার, গেয়েছেও। তোমার রোদেল আকাশে মেঘ যদি আসে উড়ে, আমি মেঘ সরাবো বাড়িয়ে দুহাত যতই থাকে দূরে, তোমার খেয়ালি মনে দুঃখ দিলে উকি, আমি তোমার খুশির কারণ হয়ে আসবো চুপি চুপি। আমি বলছি না তো গল্প কোনো, বলছি না তো মিথ্যে, তোমাকে রেখেছি খুব যতনে এই মনের মধ্যে। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এত চমৎকার একটা গান, মানে এই তপ্ত দুপুরে, মানে ঈদের সময়টাতে আমরা যে পরিমাণ গরম পোহাচ্ছি, তাতে করে তোমার এই গানটা আসলে শীতলতার পরশ দেবে। নতুন গান নিয়ে কাজ যখন করো তখন আসলে কোন বিষয়টাকে সবার আগে মাথায় রাখো? কি ধরনের অডিয়েন্সের কথা তোমাকে চিন্তা করতে হয়? আমার নিজের প্রোডাকশন থেকে এখন কাজ করছি, মোস্ট অফ দ্য গানই আমার নিজের প্রোডাকশন থেকে বের হয়। সেখানে আমি চিন্তা করি যে খুব বেশি ভালোবাসার গান হলে অনেক সময় দেখা যায় যে একটু কষ্টের গানও মানুষ শুনতে চায়, আর দেখা যায় যে ভালোবাসার গানের সাথে একটু বিরহের গান অপর পৃষ্ঠে সেটা থাকে। হ্যাঁ, চেষ্টা করি। আবার দেখি যে সেমি ক্লাসিক্যাল বা পুরনো দিনের গান যেটা আমার খুব ভালো লাগার জায়গা, সেখান থেকে চিন্তা করে মাঝে মাঝে আবার ওই ধরনের গানও করি। আমি আসলে সঙ্গীতের অনেক তো জনরা আছে, তো আমি চেষ্টা করি যে সবগুলোতে, মানে যেই কয়টাতে আমি ছুঁতে পারি সেগুলো ছোঁয়ার জন্য, আর মৌলিক কিছু নিজের গান, সেটা নিয়ে আসলে কাজ করছি। অডিয়েন্স আমার একদম সবাই। ঝটপট কিছু প্রশ্নের উত্তর জানি, সেটা হচ্ছে সানিয়া সুলতানা লিজা, সে কি আসলে খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, নাকি মানুষকে বকাঝকা করতে পছন্দ করে, হুটহাট রেগে যায়, কোনটা? তুমি ভালো বলতে পারবে। আমার কাছে তো তুমি একটা ডল, কারণ আমি এত ছোট থেকে আসলে লিজাকে দেখেছি। তোমাকে অনেক ছোট থেকে দেখেছি আমি। সবার গানে তুমি করছো, কিন্তু ছোটবেলা থেকে তোমার স্পেসিফিক এমন কি কেউ ছিলেন যে এর গান আমার খুব ভালো লাগতো, ভাবতাম যে আমি বড় হয়ে তার মতো হব? শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের গান আমার বাবা, মানে আমার আব্বু ছোটবেলা থেকে আমাকে বেশি শোনাতো, বেশি মানে
তুলতে বলতো, বেশি গাইতে বলতো। আর দেখা যেত যে আমাদের বাসায় শুধু ওনার গানই হচ্ছে। তা আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি তখন ওনাকেই শুনে শুনে অভ্যস্ত, এবং আমার কাছে মনে হতো যে উনি গানের মধ্যে যে সুন্দর করে আড়িগুলো দিচ্ছে, সুন্দর করে তার মিট দিয়ে গাওয়া বা মুরকিগুলো সুন্দর করে গাইছে, তো সেগুলো মনে হচ্ছে যে আমার মধ্যে খুব চেনা, কারণ ছোটবেলা থেকে শুনেছি এভাবে। দু একটা গান আমি তোমার কণ্ঠে শুনেছিও, আজকে দুটো লাইন আমি আসলে মিস করতে চাই না, যে গানটা তোমাকে খুব টানে। ওনার সামনে যে গানটা করেছি এটাই অল্প করে ওনার একটু শোনাই। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতায় ছিন্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে, গানেরই খাতায় স্বরলিপি লিখে। বেরোতে ইচ্ছে করছে না। মানে তোমার কণ্ঠে আমরা যখন পুরোনো দিনের গানগুলো শুনি, গানগুলো তো আসলে জীবন্ত, কিন্তু মাঝে মাঝে একটু ধুলো পড়ে যায়, হয়তো অনেক ট্রেন্ডি গানের ভিড়ে এই গানগুলো শোনাই হচ্ছে না। আর তখন আবার মনে হয় যে অ্যাকচুয়ালি শোনা উচিত, আমরা মিস করে যাচ্ছি। অসাধারণ গাও। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা যারা গানের মানুষ আছি আমাদের কিন্তু সবসময় শোনাই হয় এই গানগুলো, বিশেষ করে যখনই দেখা যায় যে আমরা কোনো না কোনো চ্যানেল লাইভ করতে বসেছি বা স্টেজে গাচ্ছি, হঠাৎ করে কিন্তু এই গানগুলো রিকোয়েস্ট চলে আসে, অনেক রিকোয়েস্ট আসে, আমরা কিন্তু শুনি। আমরা অনেক, মানে তুমি বলছো যে সাধারণ অডিয়েন্স হয়তো বা একটু ধুলো পড়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু সবসময় এই গানগুলো আমাদেরকে জীবন্ত রাখে। স্পেশালি আমি স্টেজের কথা বলবো, সেখানে গেলে হয়তো কিছু রিকোয়েস্ট আসে, বাট আমার কাছে মাঝে মাঝে হয়তো যে আপু পুরোনো দিনের গানের জন্য কে বেস্ট হবে, বা আমরা একটু বসে থাকি না বৈঠকি ঢঙে, একটু যারা ম্যাচিওর তারা গানটা শুনবে, তারা কিন্তু আচ্ছা লিজা আপু বেস্ট, লিজা আপুকে নিয়ে ইনডোর শোজগুলোর জন্য। সো এটা আসলে তোমার প্রাপ্তি, যে গানগুলোকে এই যে জীবন্ত করে মানুষের কাছে পৌঁছে দেয়া, এটা অন্যরকম ভালো লাগা। চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে প্রত্যেকবারে আমি যখন আমাদের গুণীজনদের গান গাইতে চেষ্টা করি বা কভার করি, আমার প্রত্যেকবার, ওই যে বললাম না রান্না করতে গেলে যেমন এক্সাম, আমার কাছে এখন পর্যন্ত তাই প্রত্যেকবার মনে হচ্ছে যে আমি এক্সাম দিচ্ছি, কারণ এত শ্রুত এই গানগুলো, সেগুলো একটু এদিক সেদিক হলেই মনে হচ্ছে যে না, আমার নিজের কাছেই খারাপ লাগে। আর আমরা তো সরাসরি গাইছি, রেকর্ড না, তো ভয়েস সুন্দর পরে তো রেকর্ডিং ভয়েসই মনে হয় যে এখনই বোধহয় আমি টেপ রেকর্ডারটা জাস্ট ছেড়ে দিলাম। তো চলো, এটা তুমি ভালোবাসো বেশি এজন্য বলছো। না, আই থিংক সবাই ভালোবাসে, যারা সঙ্গীত শিল্পী লিজাকে ভালোবাসে তারা গানটার জন্যই তো লিজাকে ভালোবাসে, তাই না? ব্যক্তি লিজাকে আমি হয়তো চিনি, কিন্তু তোমার শ্রোতারা কিন্তু ব্যক্তি লিজাকে চিনে না। তো এই জন্য আমি বলবো গানটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। দোয়া করো ডেফিনেটলি। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কাজ নিয়ে একটু কথা বলবো, তারপরে বেশ কিছু বেসিক কোয়েশ্চেন আছে তোমার জন্য, সেটাও করবো। আমি জানি লিজা অনেক বুদ্ধিমতী, সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কাজ নিয়ে একটু বলো, সেটা হচ্ছে তোমার নিজের মানে যেটাকে কি বলবো, মৌলিক গান নাকি হচ্ছে পূর্ণ দিনের গান, তোমার কি মনে হয় আজকে লিজা হতে তোমাকে কোন গানটা সবচেয়ে বেশি হেল্প করেছে? অনেক গানই আছে, কিন্তু একদম যদি বলি শুরুর দিকের গানটা, তুমি যে আমি আসার পরে তুমি গাচ্ছিলে গুনগুন করে, শোনাও না দুটো লাইন প্লিজ প্লিজ প্লিজ। আমি এটা শুনতে আসলে কখনো মিস করতে চাই না। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার। তোমার সামনে এটা বেশি গাইতে চাই না, তুমি ইমোশনাল হয়ে যাও,
আশেপাশে আমিও হয়ে যাই তোমাকে দেখে। গানটা আসলে জীবন্ত একদম। আমরা সব শিল্পীদের ক্ষেত্রেই দেখি যে প্লেব্যাক সঙের দিকে প্রত্যেকের একটা ঝোঁক থাকে, এবং সিনেমার অনেক ভঙ্গুর একটা সময় কিন্তু তোমার প্রচুর প্লেব্যাক করা হয়েছে। এখন কি সেভাবে প্লেব্যাকের জন্য অফার আসে না, লাইক তুমি করতে চাচ্ছ না? না, এখন হচ্ছে কি, আমি তো 2009-এ প্রথম সিনেমাতে গান করি, এবং তারপরে দেখা যায় যে বেশ 50+ আমি সিনেমাতে গান করেছি। কিন্তু সেই সময়ের সিনেমাগুলো এখন যেভাবে হচ্ছে, এত বড় বাজেট বলো বা এত বড় পরিসরে ওভাবে হচ্ছিল না, কারণ ওই সময়টাই যে ভঙ্গুর সময় বলছিল। সিনেমার খুব বাজে একটা সময় আসলে যাচ্ছিল। এটা আসলে আমরা কি বলে ভেরি মাচ আনলাকি, কারণ আমরা তো একজন শিল্পীর স্বপ্নের জায়গা থাকে সিনেমাতে গাইবে, তো আমরা সেই সময়টা, আমাদের যে সময়টায় খুব ভালো কাজ করার কথা, সেই সময়টা পাইনি। আর এখন হয়েছে কি, সিনেমাগুলো খুব গুটি কয়েক হয়ে গেছে, আর সেখানে গানও খুব অল্প হয়ে গেছে, এবং গানগুলো গাইছেও 1-2 জন। দেখা যাচ্ছে যে ঘুরিয়ে ফিরে এভাবেই গান হচ্ছে। লিজাকে আমি কখনো দেখিনি লিজা কোনো সিন্ডিকেট মেইনটেইন করে, লিজা কোনো গেট টুগেদারে যাচ্ছে, লাইক অনেক বেশি ভাই ব্রাদার আছে তাও না। তুমি তোমার নিজস্ব একটা জগৎ নিয়ে থাকতে পছন্দ করো। এটাও কি একটা রিজন যে অনেক ভালো কাজ করার অপরচুনিটিস আসতে পারতো, কিন্তু যেহেতু তুমি এই কাজগুলো করো না, বা একদম এক কথায় যদি বলি পিয়ার মেইনটেইন করো না, সো এই জন্য কাজগুলো তোমার কাছে পর্যন্ত পৌঁছায় না? আমি জানি না ওরকম কিছু হয় কি না, বাট এটা তো নর্মাল। যখন আমার তোমার সাথে একটু ভালো রিলেশন, এখন একটা ভালো প্রোগ্রাম আমার কাছে এসেছে, কেউ উপস্থাপনা করবে, আমার তোমার সাথে ভালো রিলেশন, আমি তো তোমাকেই বলবো। হ্যাঁ, এটা তো খারাপ কিছু না। সো এবারে একটা ফানি কোয়েশ্চেন, লাইক তোমার কণ্ঠ কোনো একটা যন্ত্র হয়ে গেল, সো তুমি কোন যন্ত্রটা চাইবে? যে হোক যন্ত্র, কোনো সমস্যা নেই, এটা হোক। আমার বাঁশি খুব টানে আমাকে। কি বাঁশি বাজায় রে, বাঁশি একদম কি মিষ্টি করে গেলে। গান গেয়ে কারো মন ভালো করাতে তো অনেক আনন্দ, কিন্তু গান গেয়ে বা গান শুনে যখন কেউ কাঁদে, তখন সেটা তোমাকে কতখানি ইমোশনাল করে তোলে? লাস্ট একটা প্রোগ্রামে আমার ভুল করে গান শুনে তুমি ইমোশনাল হয়ে গেছিলে, তখন তোমার চোখ দিয়ে পানি পড়ছিল, তখন আমিও কাঁদছিলাম। আমি জানি না কতটুকু পেরেছি, বাট তোমাকে দেখে ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমিও আসলে। সো গানকে ভালোবেসে সবসময় গানের সাথে থাকো। গান শুনতে শুনতে বিদায় নেব। তোমাকে ধন্যবাদ দিতে চাই, তুমি এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে এত সুন্দর করে আমাকে সঙ্গত করলে, কথা বললে, এত সুন্দর সুন্দর আমাকে ভালোবাসা দিলে। যদিও আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, ভালোবাসো, অনেক ইন্সপায়ার করো। আজকে এই ঈদের সময়ে আমার মনে হয় আমার ঈদের আনন্দটা আরেকটু বেড়ে গেল। তুমি অনেক ভালো থাকবে, ঈদের অনেক শুভেচ্ছা তোমার প্রতি। আর জিটিভি স্টার তারা এই আয়োজনে আমাকে ইনভাইট করেছে। জিটিভিতে আমি ঈদের এই সময়টাতে আসতে পেরেছি, এই জন্য আমার অশেষ কৃতজ্ঞতা জিটিভির প্রতি। আর যারা দেখছেন দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের আজকের আড্ডা আসলে শেষ করতে হবে, তবে এই পুরো আয়োজন জুড়ে আমরা তো অনেক তারকাকেই নিয়ে এসেছি, গানের পাখি কিন্তু একজনে ছিল লিজা। সো আজকের আড্ডায় আমি কথা বলবার পাশাপাশি অনেক বেশি গান শুনতে এবং শোনাতে চেষ্টা করেছি আপনাদেরকে, নিশ্চয়ই ভালো লেগেছে। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ভাইয়া গ্রুপ প্রেজেন্টস তারা স্টার পাওয়ার্ড বাই ZSRM এর আজকের এপিসোড থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক। চলুন গান শুনতে শুনতে বাড়ি ফিরি। উড়াল পাখি করে আমায় বড় জ্বালাতন, সেই জ্বালাতে থেকে থেকে চলে সারাক্ষণ। সুযোগ পেলে চতুর পাখি উড়াল দিতে চায়, মনটায় আমার খা খা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকে রে, রোদে রাঙ ভোর নিশি ঘন ঘোর, তোরে ছবি আঁকি রে। আমার চেষ্টা ছিল ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে এভাবে স্ট্রংলি তৈরি করা। আমি দিচ্ছি। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় স্পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSRM। 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।